এই দুনিয়ায় যত্ন নিলে হয় বোঝা, নিজের জন্য বাঁচতে শিখো, এটাই জীবনের খোঁজা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছেন না কেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমত এবং আপনাদের সকলের ভালোবাসায় এবং দোয়ায় আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে অনেক ভালো আছি। চলে এসেছি সুন্দর একটি রোদ্দুরময় সকাল নিয়ে। দেখেন তো, শীতের সময় যে রোদ্দুর যে একটা সকাল দেখা যায়, এটা কিন্তু গরমের দিনে যে বৃষ্টির সময় থাকে সেই সময়টা উপভোগ করার মতোই একটা শান্তি। এই রৌদ্রের সময় যখন আমি সকালবেলা বসে আমি গাছটার দিকে তাকাচ্ছিলাম, গাছটার অবস্থা কিন্তু বেহাল, কারণ গাছের যে সৌন্দর্য আছে সময় কিন্তু তা কেড়ে নিয়েছে। এখনকার যে সিজন যাচ্ছে, পাতাগুলো ঝরে যাচ্ছে এবং গাছের কিন্তু তার সৌন্দর্য এখন হারিয়ে ফেলেছে। তো এখন গাছ কিন্তু খুবই আপসেট, ঠিক আমাদের মতোই। আমরা যে মানুষগুলো আছি, আমাদের কিন্তু এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আমাদের যখন দেখা যায় অনেক সুখ থাকে বা অনেক আনন্দ থাকে, তখন কিন্তু আমরা ভুলে যাই যে এই সুখ আনন্দ সবই কিন্তু একটা সময় চলে যেতে পারে। তো যখন চলে যায় তখন কিন্তু আমরা আপসেট হয়ে যাই, আমরা কিন্তু মন খারাপ করে ফেলি। মন খারাপ করা যাবে না, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। অবশ্যই কোরআনের একটি আয়াত, কষ্টের সঙ্গে স্বস্তি আছে। তো যখন এটা পাতা পড়ে গেছে তখন কিন্তু গাছের সৌন্দর্য চলে গেল। যখন এটা নতুন পাতা গজাবে তখন কিন্তু মাশাআল্লাহ গাছটা এত সুন্দর লাগবে, বলার মতো না। তো আমাদের জীবনটাও ঠিক এরকম, যখন বাধা আসবে, কষ্ট আসবে, বিপদ আসবে, তখন কিন্তু ভেঙে যাওয়া যাবে না। তখন নিজেকে শক্ত করে দাঁড় করে রাখতে হবে, নিশ্চয়ই সামনে আমার জন্য সুসংবাদ আসতেছে। তো নিজেকে সবসময় বুস্ট করতে হবে। আমি বলি, আপনাকে বুস্ট করার জন্য অন্য কেউ আসবে না, নিজেকে নিজেই বুস্ট করতে হবে। ভিডিওর শুরুতে আমার সকল কলিজার ভাই বোনদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমি আশা করব আমার সকল ভাই বোনেরা আমার এই প্রশ্নের অ্যান্সারটা আমার কমেন্ট বক্সে অবশ্যই রেখে যাবেন। এবং আমি সবার কাছে আশা করব, যারা আমার ভিডিও 3 মিনিটে দেখেন তাদের জন্য, আর যারা ফুল ওয়াচ করেন সেই আপু এবং ভাইয়াদের জন্য। আসলে আপনাদের এই প্রশ্নের অ্যান্সারের উপরে আমার লাইফের অনেক কিছু ডিপেন্ড করবে, আমার অনেক ডিসিশন নিতে আমার জন্য উপকার হবে। এর জন্য জিজ্ঞেস করছি। প্রশ্নটা হচ্ছে, যারা যারা আমার ভিডিও ফুল ওয়াচ করেন না, তাদের ভিডিও কি আমার ফুল ওয়াচ করা উচিত? ধরেন কেউ একজন, দুজন, তিনজন ফুল ওয়াচ করেন না, বা আমি বুঝতে পারি, সবসময় বুঝতে পারি আমার নিজের কি তার ভিডিও ফুল ওয়াচ করা উচিত কি না। তো সবাই প্লিজ আপনারা, আমি চাচ্ছি, কারণ আমি একটা ডিসিশন নেব, আপনাদের অ্যান্সারের উপর একটা ডিসিশন নেব, প্লিজ আপনারা অ্যান্সার দিয়ে যাবেন আমার উচিত হবে কি না। আপনাদের অ্যান্সারটা আমার সত্যি ভীষণ দরকার, প্লিজ কষ্ট করে অ্যান্সারটা দিয়ে যাবেন। আর একটা কথা বলি, আমি কিন্তু সকলের ভিডিও ফুল ওয়াচ করি। তো আমি কিন্তু প্রথম এবং শেষে এবং অনেক সুন্দর করে কমেন্ট করি। হয়তো বা আমার কমেন্ট বক্স বারবার অফ করে দেয় ইউটিউব, তার কারণ হচ্ছে আমি গরু রচনা লিখি। তো এখন একটু গরু রচনাকে একটু ছাগলের রচনা করার চেষ্টা করতেছি, কিন্তু তারপর আমি না মানুষের রচনা করতে পারতেছি না। আমি চাইলেও 1-2 লাইনে শেষ করতে পারি না। ইদানিং আরেকটা খবর আমি পেয়েছি, সেটা হচ্ছে বাঁধন আপুর কমেন্ট থেকে, যে ভিডিওর কমেন্ট বক্সে কখনোই এটা বলা যাবে না লাইক দিয়ে শুরু করেছি, ভালোবাসা দিয়ে শুরু করেছি, এগুলো বলে নাকি ভিডিও মানে যার অ্যাকাউন্ট তারও সমস্যা হয় এবং যিনি করতেছে তার অ্যাকাউন্টে প্রবলেম হয়। তো এটা আমি সত্যি সবাইকে বলতে চাচ্ছি, আমি এটা জানতাম না। তো যখন থেকে জেনেছি তখন থেকে কিন্তু আর বলি না। তবে এটা শিওর, আমি যদি কারো ভিডিও দেখা শুরু করি অবশ্যই লাইক দিয়ে শুরু করি। আর দ্বিতীয়ত বলতে চাচ্ছি যে আমি যখন বাঁধনাপুর এই কমিউনিটির এই পোস্টটা দেখেছি তখন কিন্তু আমি খুবই ভয় পেয়ে গেছি, কারণ আমি তো অজান্তে আমি অনেক আপু এবং ভাইয়ার হয়তো বা ক্ষতি করে ফেলেছি। এর জন্য আমি আমার সকল ভাই বোনের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জেনে কখনোই কারো কোনো ক্ষতি করতে চাই না, অজান্তে হয়তো বা আমি ক্ষতি করে ফেলেছি। আমি কখনোই কাউকে বলবো না ভালোবাসা দিয়ে বা লাইক দিয়ে আমি শুরু করেছি, কিন্তু আপনারা বুঝে নেবেন আমার মেসেজ ওইখানে আপনার কমেন্ট বক্সে গিয়েছে, দ্যাট মিনস আমি লাইক অবশ্যই করেছি। তো যাই হোক, এখন সকালবেলা তো অফলাইনে যেহেতু আপনাদেরকে নিম গাছ দেখিয়ে ফেলেছি, এখন নিম গাছ দেখার পর তো আর নাস্তা করার কোনো মুড দেখার আপনাদের মুড থাকবে না। তো চলে এসেছি 12:30টার দিকে। নাস্তা অফলাইনে করে নিয়েছিলাম, বাসার রুটি ছিল এবং ডিম ভেজে তারপর নাস্তা করেছিলাম, আর বাসার তরকারি ছিল। তো ছেলে এসেছে 12:30টার দিকে, সে সিঙ্গারা খাবে। তো তার জন্য তারা একা সিঙ্গারা আনবো না, সিঙ্গারা মামা তো আমার দিকে তাকিয়ে তাকিয়ে রাগ করবে যে আমি শুধু ছেলে মেয়েকে দিচ্ছি, আমি খাচ্ছি না। রান্না করতে যাবো, এখন দেখি পাতিলারও একটা আবদার হয়েছে। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি জলদি করে দেন, তা না হলে কিন্তু এই পাতিলাতে কোনো কিছু রান্না করা যাবে না। আর এই তো এর আগে আমি একটা কোরাল মাছের রেসিপি শেয়ার করেছিলাম, তো সেটাকেই চিকেন দিয়ে করছি, হট স্পাইসি চিকেন কারি, এবং বিশ্বাস করেন এত স্বাদ হয়েছিল। এখন একটা অদ্ভুত কাহিনী আমার সঙ্গে ঘটে যায়।
সবাই হয়তো বা ফলো করেছেন, আমি যখন চিকেনটাকে প্রথম তেলের মধ্যে দিয়েছিলাম ও কিন্তু গরম ছাকা খেয়ে আমার হাতে উঠে চলে আসছে। কারণ কি, কারণ ওর কাছে খুব গরম লাগতেছিল, কিন্তু ও বুঝতেছে না যে শীতের দিনে গরম ছাকা খাওয়ার মধ্যে একটা অদ্ভুত মজা আছে, সেটা ও বুঝে নাই। তো আমি আবার তাকে সুন্দর মতো ফেলে দিয়েছি, কারণ ওই যে দুনিয়াটা স্বার্থপর, তো আমিও তো স্বার্থপরই, তো স্বার্থপরের মতোই আমাকে চিকেন খেতে হবে, এর জন্য আমি তাকে তেলে দিয়েছি। এবং ওর সঙ্গে সঙ্গে আশেপাশে সবগুলো চিৎকার দিতেছিল, যে কটা চিৎকার দিয়েছে ওই কটাকে আবার দিয়ে দিয়েছি তেলে, আর যারা চিৎকার দেয়নি তাদেরকে পরের বার দেবো। সাহস কত বড়, চিন্তা করেছেন আমি রান্না করতে গেছি আর তা চিল্লাচিল্লি শুরু করছে, এটা কোনো কথা, এটা মেনে নেওয়া যায়? আচ্ছা যাই হোক, আমি এটাকে মেরিনেট করে নিয়েছিলাম, সেটা হচ্ছে যেহেতু হট স্পাইসি, তো গোলমরিচের গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া এবং লবণ, এই তিনটা দিয়ে ভালো করে মেরিনেট করে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতো। তারপরে এটাকে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে, মানে যেরকমটি আমি আমার হাজব্যান্ডের জীবনটা ভাজা ভাজা করে ফেলেছি সেরকমটি ভাজা ভাজা করেছি। এবং ভাজার কালারটা পছন্দ হলে এখন একটা লাইক দিয়ে দেন, যদি লাইক না দিয়ে থাকেন তো। এরপর বাসর ঘরে যেরকম করে ফুল বিছানো হয় সেভাবে করে ফুল বিছানোর মতোই পেঁয়াজটা বিছিয়ে দিবেন, তারপর এটাকে ভাজা ভাজা করবেন। বাসর ঘরের কথা এর জন্য বলেছি কারণ আমরা মেয়েরা যারা, আমরা তো সুন্দর মতো দেখা যায় বিয়ের পর আমাদের জীবনটা পোড়া হয়ে যায়, তো সেম স্টাইলেই সেম স্টাইলেই আমাদেরকে এই পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিতে হবে। আর এখানে কিন্তু চিলি সস, ঠিক আছে, চিলি সসটা অনেক ঝাল, এই চিলি সসটা আমি এখানে নিয়েছি প্রায় 6 টেবিল চামচের মতো, যেহেতু আমার মাংস এখানে অনেকগুলো। বিয়ের পরে আমার জীবনটা যে পরিমাণ ভাজা ভাজা হয়েছে আমি ঠিক সেই পরিমাণে ভাজা ভাজা করে নিচ্ছি। আপনাদেরটা হচ্ছে যে পরিমাণ ভাজা ভাজা করা দরকার জীবন হিসাবে সেরকম পরিমাণে ভাজা ভাজা করে নেবেন। তো বেশি ভাজা ভাজা করতে যাবেন না, এতে করে স্বাদ চলে যাবে। তো আমি এটার মধ্যে আদা রসুন দিয়ে নিয়েছিলাম, এবং এই যে যে সসটা আছে চিলি সস, তারপরে সয়া সস দিব, তারপরে লাল মরিচের গুঁড়া, তারপর গোলমরিচ, সাদা গোলমরিচের গুঁড়া, আমার কাছে কালো গোলমরিচ নাই, তো আমার কাছে সাদা গোলমরিচের গুঁড়া আছে, তো সেটাই আমি দিব। আর মানে মোট কথা সবগুলো ঝালই একটু বেশি বেশি দিতে হবে, যেহেতু একটু স্পাইসি হবে, আর শীতের দিন কিন্তু স্পাইসি খেতে খুবই ভালো লাগে, তাই না? যারা স্পাইসি খেতে পারে না তাদের কাছেও কিন্তু ভালো লাগবে। স্পাইসি কোনো কিছু খাওয়ার পর কিন্তু ভিতরে আগুন জ্বলে এবং কান দিয়ে ধোঁয়া বের হয়, তো শীতের সময় আগুন জ্বলে কোনো প্রবলেম হয় না, এর জন্য স্পাইসি খাওয়াটা খুবই ভালো শীতের সময়। আর আমি এখানে লাল মরিচের গুঁড়া বেশি করে দিয়ে নিয়েছিলাম এবং জিরা গুঁড়া দিয়ে নিয়েছিলাম। তারপরে এই মাংসটা দিয়ে ভালো ভালো করে গুটা করতে হবে। আসলে এই যে রান্নার সময় যে যখন মাংসটা ছাড়বেন এই সময় কিন্তু অবশ্যই প্রত্যেকটা হাজব্যান্ড তার ওয়াইফকে চিন্তা করবেন, আর প্রত্যেকটা ওয়াইফ তার হাজব্যান্ডকে চিন্তা করবেন, তাহলে দেখবেন মিক্সটা খুব সুন্দর করে হয়ে গেছে। আমি তো সবসময় রান্নার সময় বরাবরই আমি আমার হাজব্যান্ডকে খুবই মিস করি। তো যাই হোক, এখন আর মিস করে আপনাদের জানানোর দরকার নেই আমি আমার হাজব্যান্ডকে কী পরিমাণ ভালোবাসি। তো এখানে আমি মাংসটার মধ্যে একটু পানি দিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু মাংসটা এখানে হাফ হয়েছিল, ভাজা হয়েছিল শুধু, তো একটু পানি দিলে ভালো হবে। আর শেষের সময় আমি এমন একটা মশলা দিব যেটার কারণে এটার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। দুইটা জিনিস দিই, একটা হচ্ছে বাদাম বাটা, ঠিক আছে, পানি দিয়ে আমার যখন এটা পুরোটা মাংস কমপ্লিট হয়ে যাবে তারপর পানি দিব, পানি দিয়ে তো সেটার মধ্যে বাদাম বাটা দিব। যেহেতু বাদাম বাটা হতে আমার একটু সময় লাগবে, এটা বাদামটা কিন্তু আমি একটু তেলে তারপরে ব্লেন্ড করে নিয়েছিলাম, তো সেই বাদাম বাটাটা আমি যখন রেজালা বা রোস্ট করে কিছু করি তো ওইটার জন্য রেখে দিই, এটা আমার ডিপ ফ্রিজে থাকে। তো একটু বাদাম বাটা দেবো আর একটু দেবো হচ্ছে কেওড়া জল। এটা দেওয়াতে কী হয়েছে জানেন, স্পাইসিটা টেস্ট স্পাইসি হয়েছে কিন্তু হয়ে গেছিলো রেজালা স্বাদ। আমি বুঝতে পারিনি, আমি কিন্তু এখানে কোনো ব্যারিস্তাও দিইনি, কোনো কিছু দিইনি, তারপরও যে টেস্টটা এরকম রেজালা টাইপ এসেছিলো, মানে ঝাল ঝাল রেজালা খেলে যেরকম লাগে ঠিক সেমভাবেই একটা টেস্ট আসছিলো, আর এত টেস্ট লাগতেছিলো। আমি কিন্তু এটার মধ্যে দুধও দিইনি, যেহেতু এটা স্পাইসি রাখবো, কিন্তু দুধ না দেওয়াতেও শুধুমাত্র বাদাম বাটা দেওয়াতে কী পরিমাণ টেস্ট হয়েছে আমি বোঝাতে পারবো না। আমার মন চাচ্ছিলো এখান থেকে প্রত্যেকটা পিস এক একটা আপুকে এক একটা ভাইয়াকে আমি যদি খাওয়াতে পারতাম এখান থেকে আমি একটু শান্তি পেতাম। যেহেতু আমি কাউকে খাওয়াতে পারছি না, তো বাসায় একটু ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন অবশ্যই কীরকম হয়েছে। আর একটা কথা সবাইকে বলতে চাই, আমার কলিজার ভাই বোনদের সকলকে আমি জানাতে যাচ্ছি আমি সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আর এই যে দেখেন আবার রান্নার সময় আবার সাবস্ক্রাইব এসেছে, যারা যারা এখনও আমার নতুন ভাই বোন এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির পাশে ক্লিক করার পরে দেখবেন অল অপশন আসছে, ওই অল অপশনটাকে একটু সুন্দর করে ক্লিক করে দেন, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও যেই আপনার মোবাইলে নক করে জানিয়ে দিবে যে আমার ভিডিও চলে এসেছে। দেখেন না কি সুন্দর একটা মানে কালার আসছে, এইটার কালারটা আসলে বোঝা যাচ্ছে না কিন্তু কালারটা আসলে অনেক সুন্দর আসছিল। যদি কালারটা পছন্দ থাকে তাহলে এখন লাইক দিয়ে দেন, তবে সবাই লাইক দিবেন না, যারা যারা লাইক দেননি শুধু তারাই দিবেন, তা না হলে যারা যারা লাইক দিয়েছেন তাদের কিন্তু লাইক কেটে যাবে।
তো এই তো মাশাল্লাহ অনেক সুন্দর একটা রান্না হয়েছিল এবং খুবই স্পাইসি হয়েছিল। কিন্তু বিশ্বাস করেন স্পাইসিটা অত বেশি হয়নি যে নুসাইবা খেতে পারবে না বা মায়ের খেতে পারবে না এরকম না। তবে আমি কিন্তু চেয়েছিলাম একটু স্পাইসি বেশি হোক। আর এটা হচ্ছে সন্ধ্যার পরে মেয়েকে পড়তে বসিয়েছিলাম, তো ও পড়তে পড়তে হঠাৎ করে বলছে যে আমার ক্ষুধা পেয়েছে। তাই আমি বললাম কী চাও তুমি? তো তার আবদার নুডলস। ঠিক আছে, নুডলস খেলে নাকি সে এনার্জি পাবে পড়ার, তো পড়তে নাকি খুব বেশি এনার্জি লাগে। তো আমি বুঝলাম না, আমাদের তো এত আবদার ছিল না, তো আমরা কীভাবে পড়াশোনা করছি। আজকেই আম্মুকে ফোন দিয়ে জিজ্ঞেস করবো যে আমি কি আবদার করতাম। আমার সকল কলিজার ভাই এবং বোনদের জানাতে চাচ্ছি, আপনাদের সকলের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ এবং আমি ভীষণভাবে ঋণী। তার একটাই কারণ, আপনাদের সকলের ভালোবাসার কারণে আজকে আমি 500+ পরিবারের সঙ্গী হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমি সকলকে অন্তঃস্থল থেকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং সম্মান। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন তার চাইতে ডাবল আপনাদেরকে আমি ফেরত দেবো ইনশাআল্লাহ। ভিডিওর শুরুতে আমি আমার সকল ভাই বোনের কাছে আমি একটা প্রশ্ন ছুড়ে দিয়েছি এবং প্লিজ আমি আশা করব আমার কমেন্ট বক্সে যাতে সবাই আমার এই প্রশ্ন উত্তর দিয়ে যাবেন। যারা যারা আমার ভিডিও ফুল ওয়াচ করেন না তাদের ভিডিও কি আমার ফুল ওয়াচ করা উচিত হবে কি না। আমার পুরোটা ভিডিওতে অজান্তে যদি আমি কারো মনে কষ্ট দিয়ে থাকি আমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আমি 2 হাত জোর করে ক্ষমা চাচ্ছি, কারণ আমি জানতে ভর কখনোই কাউকে কোনো কষ্ট দিতে পারি না। নামাজ হচ্ছে মুসলমানের পরিচয় বহন করে, নামাজ পড়তে কখনোই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।